নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, সবাই মিলে আনন্দ করে এই বছরটা কাটাবেন। লোকসভা নির্বাচনের বছর, দরজায় কড়া নাড়ছে ভোট। অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার পরেই নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করে দেবেন। সম্ভবত ওই 7-8 দফাতেই নির্বাচন হবে। এবারের নির্বাচনের ফলাফলটা না খুব প্রেডিক্ট করা যাচ্ছে। দেখুন, মোদিজির বিকল্প হিসাবে কেউ আত্মপ্রকাশ করতে পারেননি এবং ইন্ডি জোটের, শুভেন্দুবাবুর ভাষায়, পিন্ডি চটকে গেছে। সেই পিন্ডি চটকানোর অনেক কুশীলব আছেন, কখনো নীতিশ, কখনো অরবিন্দ কেজরিওয়াল, কখনো আমাদের দিদি। ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ ঊর্ধ্বে তারা তো উঠতে পারেননি। তারা রিজিওনাল সাত্রাপ। ভারতবর্ষ সম্পর্কে কি বলবো, সার্বিক যে বোধ থাকা দরকার তাদের, সেই বোধে তারা নিজেদের উত্তরণ ঘটাতে পারেননি। খুব প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং। অনেকের দৃষ্টি আসানসোলের বাইরে বেরোয় না, যদিও হাবে ভাবে সর্বভারতীয়। আঞ্চলিক দল, তার এক নেতা আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিভাবে হয় জানি না। বোধহয় সেই আঞ্চলিক দলের তকমাটা গোছানোর জন্যই অখিলেশকে অনুরোধ করে উত্তরপ্রদেশে একটি লোকসভায় তৃণমূল লড়বে, যাতে সমাজবাদী পার্টির ভোটগুলো পায়। হয়তো পার্সেন্টেজ অফ ভোট, যেটা সর্বভারতীয় দল হিসাবে আত্মপ্রকাশ করতে গেলে যে ভোটের দরকার, সেটা হয়তো সিকিউর করাতে সম্ভব হতে পারে, জানি না। তার বদলে সমাজবাদী পার্টি গিয়ে পশ্চিমবঙ্গে কোনো আসন তৃণমূল ছাড়বে না। বিজেপির তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে 400 আসন। অনেকেরা বাড়াবাড়ি মনে করতে পারেন, কিন্তু যা পরিস্থিতি তাতে 400 ছুঁয়ে ফেলাও কোনো অবাস্তব কিছু নয়, অলিক স্বপ্ন নয়, আকাশ কুসুম কল্পনা নয়। 303-এর যে বেস, সেই বেস বিজেপি ছাড়িয়ে যাবে। অতি বিরোধী বিজেপির লোকজনও একান্ত আলোচনায় সেটা বলেন। 200টা আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপি সরাসরি লড়াই। গত নির্বাচনে সম্ভবত 192টা আসনে বিজেপি জয়লাভ করেছিল। এবারও তার ইতর বিশেষ হওয়ার সম্ভাবনা নেই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই, সেখানে বিজেপির স্ট্রাইক রেট আগের বারের মতোই থাকবে বা একটু বেশিও হতে পারে। তাহলে আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে কি হবে? দেখুন, এই 2-1 দিনের মধ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত কতটা এগিয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের সিবিআই। আদালতের নির্দেশ, সর্বোচ্চ আদালতের নির্দেশ। তারা হয়তো একটু সময় চাইতে পারেন আদালতের কাছে, যে কোথাও কোথাও আটকে আছে, কি কি আটকে আছে ইত্যাদি। আবার নতুন করে তারা 3000 পাতার ডকুমেন্টস উদ্ধার করে, যে 10 জায়গায় তল্লাশি হলো বছরের শেষের দিকে। চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, শুনছি কলকাতার এক প্রসিদ্ধ রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়ি থেকেও প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে, ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল ডিভাইস, নথি ইত্যাদি। সেই 3000 পাতার নথি, সেগুলোকে ছানবিন করবার জন্য আলাদা টিম নিয়োগ করা হয়েছে। কেন এটা বলছি জানেন? যে কতটা গভীরে প্রথিত নিয়োগ দুর্নীতি। যে নিয়োগ দুর্নীতির টাকাগুলোতে ইনভেস্ট করা হয়েছে, কালো টাকা তো সাদা করা হয়েছে, কোথাও রিয়েল এস্টেটে হয়েছে, কোথাও হয়তো চলচ্চিত্রে হয়েছে, কোথাও হয়তো হাওলার মাধ্যমে পাচার হয়েছে, বিদেশ থেকে সেগুলো আবার বেনামি সংস্থায় বিনিয়োগ হয়ে প্রভাবশালীদের কাছে এসছে। একটা বিরাট চক্রান্ত, বিরাট জাল। তাড়াতাড়ি এই জাল গোটানো সম্ভব নয়। এটা আমরা অনেকে অধৈর্য হয়ে যাচ্ছি, কি হলো বলছি, কেন ধরা পড়ছে না প্রভাবশালীরা, কিন্তু এত সহজ বিষয় নয়। নিত্য নতুন খবর বেরোচ্ছে, আর এগুলো সব পাকা মাথার
লোকজন, রাজনৈতিক শুনুন চেনটা দেখুন, দালাল, দালালের উপরে বড় দালাল, তারপরে প্রভাবশালীদের ঘনিষ্ঠ 2-3 জন ওই কাকু টাকু, তারপরে প্রভাবশালী সর্বোচ্চ প্রভাবশালী। তাহলে সর্বোচ্চ প্রভাবশালী বা প্রভাবশালীরা যে টাকাগুলো বেআইনিভাবে পেয়েছেন, নিয়োগ দুর্নীতি বা অন্যান্য দুর্নীতির টাকা, সেই টাকাগুলো তো তারা বাড়িতে আর নগদে ফেলে রাখেননি, টাকা তো রোল করাতে হয়। কোথাও হাওলার মাধ্যমে বাইরে পাচার করেছেন, কোথাও রিয়েল এস্টেটে ঘুরিয়ে বিনিয়োগ করা হয়েছে, কোনো ব্যবসায়ীদের কাছে রাখতে দেওয়া হয়েছে, প্রয়োজনে টাকাটা আমাকে দেবে যখন দরকার হবে। তাহলে সেই টাকাগুলো প্রপারলি চ্যানেলাইজ করতে দরকার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মতো লোকজনদের, কিছু ঘনিষ্ঠ ব্যবসায়ীদের, যাদের পুঁজি দরকার, নেতাদের কাছ থেকে সেই পুঁজিটা তারা পেয়ে যাচ্ছে। নেতাদের কালো টাকা তাদের ব্যবসায় ঢুকে সাদা হচ্ছে, আর নেতারা চাইলে পরে সেই টাকা আবার ব্যবসায়ীরা দিচ্ছে। এভাবেই তো হয়। নিজের কাছে কি টাকা রাখে? ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছে এই ধরনের টাকা গচ্ছিত রাখা হয়, প্রয়োজনে ব্যবসায়ীরা সেই টাকাগুলো নেতাকে নেয়। তো সেই জালটাকে ধরতে হবে তৈরিকে। তারা কিন্তু চেষ্টার কসুর করছে না। প্রভাবশালীদের কাছে পৌঁছতে গেলে ঠাস বুনোর তথ্য লাগবে, এমনি এমনি তো হবে না। তবে সেই তথ্য সংগ্রহ করার কাজ একেবারে শেষ পর্যায়ে, খুব একটা বেশি কিছু বাকি নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আদালতে রিপোর্টও ইডি জমা দেবে, প্রস্তুতি তুঙ্গে। তারপরে আদালতের নির্দেশে পদক্ষেপ। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি যে মুখবন্ধ খামে যে রিপোর্টটা দিয়েছিল, শুনানি তো হয়নি। জাস্টিস সিনহা জানুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যে তার শুনানি হবে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতির মামলাগুলো চলছে, সেখানে শুনানি হবে। এসএসসি ইতিমধ্যে হলফনামা জানিয়েছে যে প্রায় 8,500-এর মতো বেআইনি নিয়োগ হয়েছে, নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক অশিক্ষক মিলে। আবার এসএলএসটির চাকরি প্রার্থীরা দাবি করেছেন যে 1 ফেব্রুয়ারির মধ্যে সমস্যার জট কেটে যাবে, তারা নিয়োগপত্র পাবেন। মন্ত্রী বলেছেন এভাবে তো সময় নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। বিকাশবাবুর মতো আইনজীবী বলছেন তো 1 সেকেন্ডের কাজ, এসএসসি বেআইনি চাকরিগুলোকে বাতিল করুক, আর যাদের মেধা তালিকায় যাদের নাম আছে তাদের নিয়োগপত্র দিন। 4 জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা, এটা নিয়ে অনেক জল গড়াবে। আদালত খুললে কলকাতা হাইকোর্টেও কেউ আবার নতুন করে মামলা রুজু করতে পারেন, কারণ ওই অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হিসাবে ডিজি পদে কাউকে নিয়োগ করা যায় না। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে, সেই নির্দেশ বদল হয়েছে বলে তো আমার জানা নেই। ওটা চ্যালেঞ্জ হতেই পারে আদালতে, এবং হওয়ার সম্ভাবনা আছে। শুভেন্দুবাবুর কথাতে সেরকম একটা ইঙ্গিত। এবং পশ্চিমবঙ্গে কার্পেট বম্বিং হবে কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নাড্ডা সাহেব, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা ক্রিস ক্রস করবেন। এবং আমি বলছি যে নিয়োগ দুর্নীতির তদন্ত চূড়ান্ত রূপ পাবে, সেদিন বেশি দেরি নেই। কেষ্ট গড়াগড়ি খাচ্ছে তিহারে, পার্থ, মানিক, বালু জেলে, আরো অনেকে যাবেন, আরো অনেকে যাবেন। আমি শুনলাম, টিভিতেই দেখলাম যে ওই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার আত্মীয়কে আবার কোথায় কামারহাটি না পানিহাটি মিউনিসিপ্যালিটিতে বেআইনিভাবে নিয়োগ করিয়েছেন, ইডি সূত্রে দাবি করা হচ্ছে। মাঝে ভয় পেয়ে ঢুকে গেছিলেন হসপিটালে, আশা করি তিনি সুস্থ সবল। তিনি তো জাস্ট একটা কাঠপুতলি, তাকে চালান যিনি, তিনি বিরাট প্রভাবশালী, ছোটবাবুর ঘনিষ্ঠ, কথায় কথায় ছোটবাবু করেন। তো এই সমস্ত কাঠপুতলি সামনে আছে, যাদের মাধ্যমে প্রভাবশালীরা দুর্নীতি করেছে বলে অভিযোগ। টান পড়বে অনেকে হঠাৎ করে, কারণ সবগুলো আদালতের নির্দেশে পর্যবেক্ষণে হচ্ছে। তাই
এটা প্রতিহিংসার তত্ত্ব আওড়ালে তো হবে না। যদি কিছু বলতে হয় আদালতে কি চ্যালেঞ্জ করে, এবং এখানকার শাসক দল তো আদালতে যাওয়াটাকে অভ্যাস করে ফেলেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই আদালত থেকে কোনো সুরাহা মেলে না। এরা বিচারপতিদেরও গালমন্দ করেন, তো এগুলো আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু লোকসভা নির্বাচনের ৩-৪ মাস আগে নতুন বছরের প্রথম মাসে শাসকের পক্ষে, মানে এই রাজ্যের শাসকের পক্ষে স্বস্তিদায়ক কিছু ঘটার সম্ভাবনা কম। যাই ঘটবে সেগুলোতে তাদের রক্তচাপ বাড়বে। দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ধরপাকড়, রাজনৈতিকভাবে তৃণমূল একঘরে হয়ে যেতে পারে, কংগ্রেসের সঙ্গে সমঝোতার জট তো কাটলো না, কাটবেও না, কংগ্রেস হাত ধরবে না তৃণমূলের দুর্নীতির দায়ভার কংগ্রেস নিতে চায় না। আবার তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব কোন পর্যায়ে যায়? প্রবীণদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে ছোটবাবুর আপত্তি আছে। সবজান্তা মুখপাত্র প্রবীণদের নিয়মিত কাঠগড়ায় তুলছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণদের পাশে এসে দাঁড়িয়েছেন, বলছেন বয়স একটা সংখ্যা মাত্র, যদি কাজ করার মানসিকতা থাকে, মন যদি সচল থাকে, বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। তো এই আড়াআড়ি তো বিভাজন আছেই। তারপরে 100 দিনের কাজ, আবাস যোজনার কাজ, যে বরাদ্দ টাকা চেয়ে তৃণমূল গগন বিদীর্ণ চিৎকার করছে, প্রধানমন্ত্রী বলেছেন যে অফিসারদের মধ্যে বৈঠক হবে, খুব তাড়াতাড়ি সেই জট কাটবে না। তার উপর সর্বভারতীয় প্রেক্ষিতে রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দু আবহের বিস্ফোরণ, আরো অনেক কিছু। এই সমস্ত কিছুর যোগফলে জানুয়ারি মাসটা কিন্তু খুব আকর্ষণীয় রাজনৈতিক ছবি তুলে ধরবে। তবে এটুকু বলতে পারি, শাসকের পক্ষে স্বস্তিদায়ক কোনো খবর এই জানুয়ারি মাসে আসবে না। তারা কোণঠাসা, ইন্ডিজোটেও কোণঠাসা, অভ্যন্তরীণ রাজনীতিতেও কোণঠাসা, এবং দুর্নীতির অভিযোগে একেবারে জেরবার শাসক দল। মাননীয় মুখ্যমন্ত্রী যতই বলুন যে বালুকে ভোটের কাজ যাতে করতে না পারে সেই জন্য তাদেরকে জেলে পুরে রেখেছে, এই ধরনের ছেঁদো যুক্তি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে না। তারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসপারেশন, তারা বুঝতে পারছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কেষ্ট বালুর পাশে এসে দাঁড়াচ্ছেন। অনেকেই বলছেন সেটা কি সেই 75-25-এর গল্প। তাই রাজনীতির রঙ্গমঞ্চে জানুয়ারি মাস অনেক নতুন নতুন ঘটনা প্রবাহের সাক্ষী থাকে।